ওকে, দেখো এখানে টাইম কনস্ট্যান্টকে কি বলা হচ্ছে, আমরা 1/a যে প্যারামিটারটা ছিল এটাকে বলবো টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট আসলে কতটুকু একটা টাইম যেটা ইন্ডিকেট করে যে কোন একটা ফাংশন তার ফাইনাল ভ্যালুর কত 63% যে অ্যাটেন্ড করতে যে পরিমাণ টাইম লাগে সেটা হচ্ছে তার টাইম কনস্ট্যান্ট। এই যে এইটা ভ্যালুটা বাড়তেছে বাড়তে বাড়তে এটা হচ্ছে তার ফাইনাল ভ্যালু 100%। এখানে এখানে এটার 63% হইতে যতটুকু টাইম লাগবে সেই টাইমটা হচ্ছে তার টাইম কনস্ট্যান্ট। এই যে দেখো এইখানে এসে 63% এই যেখানে দেখতে পাচ্ছ এইখানে এই টাইমটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট টি আর 1/a। ওকে, অথবা আচ্ছা এটা কি বলতে পারি, অথবা আবার বলতে অন্যভাবে বলতে পারি যে এটা ফাইনাল ভ্যালু থেকে 37% যখন কম থাকে সেই টাইমটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট, যে কোনো ভাবে বলা যায়। আচ্ছা এখন আসি পরের টাইম, রাইজ টাইম। রাইজ টাইমের ডেফিনিশন কি বলা হচ্ছে, রাইজ টাইমের ডেফিনিশন বলা হচ্ছে যে কোনো ফাংশন তার ভ্যালু 10% থেকে, দ্যাট ইজ 10% ভ্যালু থেকে 90% ভ্যালু পর্যন্ত যেতে যে টাইম লাগবে সেটা হচ্ছে তার রাইজ টাইম। 10% ভ্যালু থেকে 90%, অথবা এটাকে এখানে বলতে পারি 0.1 থেকে 0.9% পর্যন্ত যেতে যে টাইম লাগবে। তার মানে এখানে খেয়াল করো এটা হচ্ছে তার 0.1% ভ্যালু, আর এখানে এসে যে 0.9 এটা হচ্ছে তার 9% ভ্যালু। তার মানে এই দুটা যে টাইমের যে ডিফারেন্স এইটাই হচ্ছে তার রাইজ টাইম। এই যে টি আর দেখো দেখানো আছে এখানে টি আর। সো টি আর এর প্রথম এটাকে কি কত এই ডিফারেন্সটা থেকে আমরা কিভাবে ওই ইকুয়েশনে যদি মান বসাই, মান বসালে সেটা আসবে হচ্ছে এরকম 2.2 ডিভাইডেড বাই a। এইগুলোর প্রমাণ তোমাদের করতে হবে না, এটা শুধু সরাসরি মনে রাখবা এই ইকুয়েশনটা ফাইনাল ইকুয়েশন। এগুলো প্রমাণ করতে হবে না, আমাদের সামনে অনেক ইকুয়েশন আছে যেগুলো প্রমাণ আমাদের লাগবে না, আমরা করবো না। আচ্ছা, কারণ এগুলো করা যাবে, এগুলো প্রত্যেকটা ভ্যালু আসবে, কিন্তু অনেক সময় দরকার, এতটুকু সময় আমাদের নাই আসলে। এরপর হচ্ছে সেটলিং টাইম। সেটলিং টাইম কি, সেটলিং টাইম হচ্ছে যে টাইমের পরে ফাইনাল ভ্যালুটা, ফাইনাল ভ্যালুটা কি হয় 2% অফ ফাইনাল ভ্যালুর মধ্যে থাকে, মানে যেটা একদম আলটিমেট ভ্যালু তার 2% এর মধ্যে থাকে, সেই টাইমটা হচ্ছে তার সেটলিং টাইম। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি মানে একটু বোঝানোর চেষ্টা করি, দাঁড়া একটু আমি এখান থেকে মুছে নিই। স্যার একটা এক্সাম্পল দিলে ভালো হয়। এক্সাম্পল দিয়ে তো পড়াচ্ছি, এখানে তো কোনো অন্য কিছুই নাই, এটা তো গ্রাফ থেকে পড়াচ্ছি। স্যার এই 2% এটা বুঝতে পারি না ঠিকভাবে। আমার কথা আস্তে আস্তে শুনো, বুঝতে পারবো, বলতেছি দেখো, শেষ করি নাই তো এটা, আস্তে আস্তে শুনো দেখো বোঝা যায় কিনা। দেখো না বুঝলে আবার বলবা, সমস্যা নেই, না বুঝলে আবার বলবা। মনে করো এটা, এটা হচ্ছে একটা গ্রাফ এরকম করে বাড়তেছে, এটা হচ্ছে তার 100%, আর এটা হচ্ছে তার 98%। আমি এমনি বোঝানোর জন্য বলতেছি, দুইটা আলাদা করলাম, এটা 100% 98%, আর এটা হচ্ছে তার 102%, মানে 100-র উপরে, তার মানে 100% আরো বেশি। এখন বলা হচ্ছে সেটলিং টাইম বলা হচ্ছে যে সময় পরে, যে সময় পরে এই ভ্যালুটা কত, ফাইনাল যে ভ্যালু, দেখো সেটলিং টাইম ইজ ডিফাইন্ড এজ দ্য টাইম ফর রেসপন্স টু রিচ এন্ড স্টে উইদিন 2% অফ দ্য ফাইনাল ভ্যালু। তার মানে সে ফাইনাল ভ্যালু 2% এর মধ্যে থাকে। কোনো আমাদের বলতে পারো স্যার এটা 2% এর বাইরে যাবে কিভাবে, হ্যাঁ এটা 2% এর বাইরে যেতে পারে, আমি বলে দেখাচ্ছি কিভাবে যেতে পারে। অনেক ক্ষেত্রে সিস্টেমের রেসপন্স এরকম হয়, আমার দিকে খেয়াল করো, দেখো তো এই ক্ষেত্রে এটা মনে করো ফাইনাল ভ্যালু, এটা 2% এর অনেক বেশি না উপরে না, আবার এটা নিচে চলে আসছে না বেশি এখানটায়, তাহলে 2% এর মধ্যে হয়তো জি এখানে এসে স্যার। ঢুকছে। হ্যাঁ, তাহলে এটা বলা হচ্ছে যে যখন পর্যন্ত সে 2% এর মধ্যে থাকা শুরু করবে সেই সময়টা হচ্ছে তার সেটলিং টাইম। বুঝাইতে পারছি? আমি জি আরেকটা স্যার অন্য বুঝতে দিক পারছি। দিয়ে হ্যাঁ জি মনে স্যার আমি করো, বুঝতে পারছি। হ্যাঁ এইটাই, তখন তো কথা শেষ করি না, তুমি তো কথা বোঝার কথাও না। মনে করো কোন একটা জিনিস ফ্লাকচুয়েট হচ্ছে, এরকম ফ্লাকচুয়েট হয়ে তারপরে 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 স্টেবল হয়। এখন যখন সে ফাইনাল স্টেবল ভ্যালু 2% এর মধ্যে আসে সেই সময়টা হচ্ছে তার সেটলিং টাইম, কখন সে সেটেল হয়েছে। তার মানে সেটেলমেন্টটা ধরা হচ্ছে 2% টলারেন্স রেখে, এটা হচ্ছে তার সেটলিং টাইম। বুঝাইতে পারছি? তাহলে আমাদের ফার্স্ট অর্ডারের জি ক্ষেত্রে স্যার। সেটলিং টাইম হচ্ছে 4/a, এটা মনে রাখবা। ওকে, সো আমাদের জি স্যার। এইখানে একটা অঙ্ক আছে বইতে, একটা সিস্টেম দেয়া আছে কত, জি অফ এস দেয়া আছে হচ্ছে
50 ডিভাইডেড বাই s প্লাস 50, তার মানে এর মান কত এখানে? এর মান হচ্ছে কত বলো তো? এর মান হচ্ছে 50। তাহলে আমাকে বলা হচ্ছে তার টাইম কনস্ট্যান্ট বের করতে, তার সেটলিং টাইম বের করতে, তার রাইজ টাইম বের করতে। আমরা জানি টাইম কনস্ট্যান্ট মানে হচ্ছে 1/a। একটু আগে দেখে আসলাম, এই যে এখানে দেখো, এই যে 1/a টাইম কনস্ট্যান্ট, এই যে এখানটা। টাইম কনস্ট্যান্ট হ্যাঁ 1/a। আর তারপরে হচ্ছে রাইজ টাইম হচ্ছে কতটুকু? রাইজ টাইম হচ্ছে 2.2 ডিভাইডেড বাই a। আর সেটলিং টাইম হচ্ছে একটু আগে দেখলাম 4 ডিভাইডেড 4/a। তাহলে সিম্পল 4/a এই মানগুলো বসালে এই প্রত্যেকটাই পাওয়া যাবে, এখানে এখানে প্রত্যেকটাই আসবে। তার মানে 1/50 মানে এটা 2.2 ডিভাইডেড বাই 50 এটা, এবং এটা, এগুলো প্রত্যেকটা ইউনিট হচ্ছে সেকেন্ড। সো দিস আর দ্য প্যারামিটার। তার মানে তুমি কি বুঝো দেখো তো, তুমি যদি আমি বলতে চাচ্ছি দেখো, কোন একটা জিনিসের টাইম কনস্ট্যান্ট, একটা টাইম কনস্ট্যান্ট হচ্ছে 5 আর একটা টাইম কনস্ট্যান্ট হচ্ছে 7, কি বুঝো বলো তো? একটু বোঝার চেষ্টা করো। টাইম কনস্ট্যান্টকে আমি কি বলছিলাম, ডিফাইন করছিলাম? আমি বলছিলাম স্যার টাইম একটা কনস্ট্যান্ট, জায়গায় যে টাইম স্থির থাকবে স্যার সেইটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট এক্সারসাইজ স্থির থাকবে, এটা টাইম কনস্ট্যান্ট না? এটা স্যার পড়ালাম। মানে টাইম কনস্ট্যান্ট হচ্ছে সেই টাইমটা যে টাইমের মধ্যে টাইম পরে সে ফাইনাল ভ্যালুর 63% অ্যাটেন্ড করে অলরেডি। তার মানে এটা দেখো, সরি ফাইনাল ভ্যালু 63% সে কি 5 সেকেন্ডের মধ্যে অ্যাটেন্ড করছে, আর এর কত সেকেন্ড মধ্যে অ্যাটেন্ড করছে? 7 সেকেন্ডের 7 মধ্যে। সেকেন্ডে। তার মানে দেখো তো কোন সিস্টেমের স্পিড বেশি, প্রথমটার বেশি না দ্বিতীয়টার বেশি? প্রথমটার বেশি। প্রথম। ভালো করে বুঝে বলো। আমি বলছি যে প্রথম সিস্টেমের টাইম কনস্ট্যান্ট হচ্ছে 5 সেকেন্ড। টাইম কনস্ট্যান্টকে বলা হচ্ছে যে এমন একটা প্যারামিটার যেটাতে বোঝানো যায় যে যে টাইম পরে একটা সিস্টেমের রেসপন্স তার ফাইনাল ভ্যালু 63% অ্যাটেন্ড করে। তার মানে সে অ্যাটেন্ড করছে কত? হ্যাঁ, এটা 63% অ্যাটেন্ড করছে 5 সেকেন্ডে, এটা 60 অ্যাটেন্ড করছে 7 সেকেন্ডে। তাহলে স্পিড কোনটাতে বেশি? প্রথমটাতে বেশি। ওকে, তাহলে এটা দিয়ে এটা বোঝা যায়। তারপর আছে সেটলিং টাইম। সেটলিং টাইম মানে কি? সেটলিং টাইম আচ্ছা, তারপরে ছিল এখানে তুমি রাইজ টাইম যদি দেখো, রাইজ টাইমের ডেফিনেশন কি ছিল? দেখো এখানে রাইজ টাইমের ডেফিনেশন কি 10% ছিল? থেকে 90%। 10% থেকে 90% যেতে তার কত সময় লাগবে? তার মানে সে যদি বেশি সময় লাগে, তার মানে সে অনেক আস্তে আস্তে যাচ্ছে। এখন আরেকটা ইম্পর্টেন্ট আমার কাছে, এটার চেয়ে ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে সেটলিং টাইম। সেটলিং টাইম কেন ইম্পর্টেন্ট? কারণ একটা সিস্টেম এই 10% থেকে শুরু করে, এটা মনে করো 10%, তার 90%, এটা 90%, সে চলে গেল অল্প সময়, কিন্তু এই 90% যে আর 90% থাকে না, সেরকম করতেছে, সেটা ভালো? ডেফিনেটলি না। বাট যদি তার সেটলিং টাইমটা, দ্যাট ইজ যতক্ষণ পর্যন্ত সে 2% এর মধ্যে স্টেবল হয়, সেই টাইমটাই হচ্ছে আমাদের কাছে অনেকটাই। তার মানে এই প্রত্যেকটা টাইম দিয়ে বোঝা যাবে সিস্টেমের রেসপন্সটা কেমন, সে কেমন বিহেভিয়ার শো করছে, আউটপুটে কেমন দেখাচ্ছে, আউটপুটে কি করছে। ওকে, সো দিস আর দ্য ফেনোমেনা যেগুলো আমাদের সিস্টেমের রেসপন্স জানার জন্য ফার্স্ট অর্ডার, বিশেষ করে স্পেশালি ফার্স্ট অর্ডার সিস্টেম। তো তোমরা স্যার যখন বলো, এখন 10% থেকে 90% যখন ওভার হচ্ছে, কিংবা স্যার 0. টাইম যখন কনস্ট্যান্ট ছিল তখন 0.63 থেকে ওভার হচ্ছে, স্যার এটা আমি কি করে বুঝবো যে যখন ওভার হয়ে যাচ্ছে? তুমি কি আউটপুট ইকুয়েশন থেকে বুঝবা বসায়? এই যে তুমি এখানে বুঝবা না সিস্টেমের রেসপন্স থেকে, এই যে সিস্টেম রেসপন্স এরকম তোমার কাছে দেয়া আছে, এই যে সিস্টেম নিয়ে আমরা প্রথমে শুরু করছিলাম, সেটা রেসপন্স এরকম আসছে 1/e⁻80। এটি না আসলে এখানে 1 - e⁻3t আসলো। এটা তো এরকম জেনারেল ফরম্যাটে থাকলে তো এই যে 3, 1/3 তার টাইম কনস্ট্যান্ট, এখান থেকে একবার বের করে ফেলতে পারি আমরা। তার মানে এখান থেকে আমি বুঝবো যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। আসতেছি, আমরা সামনে আস্তে আস্তে পড়তে পড়তে আরো বুঝবো। এখানে যদি এই 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 এটা না থাকে, যদি এখানে একটা কসের টার্ম থাকে, কোসাইন ওমেগা টি, তাহলে কি হবে বলো তো? তার মানে সে লাফালাফি করতেই থাকবে করতেই থাকবে। এনে কি লাফালাফি সাইনাসয়েড হওয়ার কোনো সুযোগ আছে? না, নাই কিন্তু। এই জন্যই দেখো এইটা কি শুধু নাই। এরকম হয়েছে, যদি এর সাথে কোনো কস টার্ম চলে আসতো, তাহলে দেখো কিন্তু সে এরকম এরকম করতো, একটা সুযোগ ছিল। সো আমাদের কিন্তু এই জিনিসগুলো বুঝতে হবে, যারা এগুলো বুঝতে পারবা তারাই মজা পাবা, আর না বুঝতে পারলে তখন আমার কথা তো ভালো লাগবেই না, এবং একটা সার্টেন পর্যায়ে আমাকেই ভালো লাগবে না। এরকম হবে এই কোর্সটা, এরকম মানে এটা মানে হাতের উপরে নিয়ে মানে আগুন কয়লা হাতের নেওয়ার মতো অবস্থা। আচ্ছা, ভালো লাগতেছে তো। আচ্ছা, ভালো লাগলে ভালো, আলহামদুলিল্লাহ।
এখন আসো যে আমাদের আর্টিকেল, পরের আর্টিকেলে আমরা সেকেন্ড অর্ডার সিস্টেমে যাব। আমরা সেকেন্ড অর্ডার সিস্টেম সম্পর্কে জানতে এখন দেখি কেমন ভালো লাগে, সামনের দিকে আরো আসতে। সেকেন্ড অর্ডার সিস্টেমে যেটা আমাদের, আমরা ফার্স্ট অর্ডার সিস্টেম থেকে দেখলাম যে ফার্স্ট অর্ডার সিস্টেম খুব সিম্পল ছিল, একেবারে সিম্পল। এটা খুব সহজে আমরা জাস্ট একটা, মানে আমরা একটা প্যারামিটার নিয়ে আমাদের কাজ করতে হয়, সেটা হচ্ছে এ, মানে সিস্টেমের একটা পোল। তার পোলই নির্ধারণ করে দিচ্ছে তার 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 টাইম কনস্ট্যান্ট কেমন, তার সেটলিং টাইম কেমন, এবং তার রাইজ টাইম কেমন। ওকে, রাইজ টাইম কেমন। কিন্তু এখানে যখন একটা সেকেন্ড অর্ডার সিস্টেম আসবে, তখন কিন্তু এই এই জিনিসটা এরকম থাকবে না, তখন সে একটা কমপ্লেক্স একটা বিহেভিয়ার শো করবে, কমপ্লেক্স একটা বিহেভিয়ার শো করবে। আমরা সেই বিহেভিয়ারটা কি হবে সেটা আমরা দেখতে চাই। আচ্ছা, দেখতে যাওয়ার আগে আমি একটু দেখাতে চাই তোমাদের একটা কমন সেকেন্ড অর্ডার সিস্টেমের আমাদের ইকুয়েশন কেমন। এইটা হচ্ছে সেকেন্ড অর্ডার সিস্টেমের ইকুয়েশন, দেখতে পাচ্ছ, b ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস as প্লাস b। এইটা হচ্ছে সেকেন্ড অর্ডারের ইকুয়েশনের ট্রান্সফার ফাংশন। দ্যাট ইজ, আমি যদি এখানে আবার লিখি gs ইজ ইকুয়াল টু CS by RS। না, আমি সেটা লিখতে চাচ্ছি না, আমি লিখতে চাচ্ছি b ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস as প্লাস b। এই যে s স্কয়ার, এটা ইন্ডিকেট করছে কি সিস্টেমের পোল কয়টা হবে? পোল দুইটা। দুইটা হবে। তার মানে ওইখানে b, দুইটা হবে। এইটার সাথে একটা, যদি আমি মনে করো p অথবা s প্লাস q, দুইটা পোলার, p একটা q একটা, দুইটা পোলার, সেটা যে ফরম্যাট এটা জানো। তার মানে এই সিস্টেম হচ্ছে সেকেন্ড অর্ডার সিস্টেম, সেকেন্ড অর্ডার সিস্টেম। ওকে, আচ্ছা, এখন সেকেন্ড অর্ডার সিস্টেম হলো, এটা নিয়ে আমাদের সমস্যা নাই, কিন্তু আমাদের যেটা বিষয়টা জানার সেটা হচ্ছে যে আমার সেকেন্ড অর্ডার সিস্টেমের রেসপন্সটা কেমন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেকেন্ড অর্ডার সিস্টেমের রেসপন্স একরকম না, সেকেন্ড অর্ডার সিস্টেমের রেসপন্স 4 রকম হতে পারে। জি স্যার। ওকে, তুমি কোথায় পড়ছো? জি স্যার 4 বললা, রকম। কোথায় পড়ছে এর আগে? পড়ছো আগে কোথাও? হ্যাঁ, পড়ার কথা এক জায়গায়। তোমরা কি মেজারমেন্ট কোর্স করছো? মেজারমেন্ট করছি স্যার, মেজারমেন্ট কোর্স। মেজারমেন্ট করছো? কে জি পড়াইছে? স্যার, করছি। কে রবি পড়াইছে? বলছে স্যার। রুবেল স্যার পড়াইছে। মেজারমেন্টের মধ্যে গ্যালভানোমিটার পড়ছিল না? জি স্যার। স্যার গ্যালভানোমিটারের যে কাটার মুভমেন্ট, সেটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন ফলো করে, এবং সেটা রেসপন্সটা আমাদের সেটা বুঝে থাকলে, যদি মনে থাকে, আমি জানি না স্যার কিভাবে পড়াইছিল তোমাদের, হয়তো এরকম করে পড়ানোর কথা, শাহানের বই থেকে পড়ালে এরকম পড়ানোর কথা, এগুলা এই জিনিস আসবে আর কি। আর যদি অন্য বই পড়ে থাকে তাহলে তখন ওই যে আলোচনা ওখানে অন্যভাবে ছিল। তো যাই হোক, ওটা থেকে আমাদের এখানে কিছুটা রিয়েলাইজেশন আনতে পারবো আমরা। আচ্ছা, প্রথমত হচ্ছে যদি একটা সিস্টেম এরকম হয়, মানে এখানে 4 রকম হচ্ছে, তার কেন 4 রকম হচ্ছে? ডিপেন্ডিং আপন দ্য পোল লোকেশন। ওকে, ডিপেন্ডিং আপন দ্য পোল লোকেশন। প্রথম যদি সিস্টেমটা এরকম হয়, কিরকম? এই যে এরকম, আমি এই যে বি, এই ছবিটা এরকম জিএস, আমি একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন এখানে যেটা দেয়া আছে সেটার জন্য আমি দেখাচ্ছি। মনে করো এখানে g of s is equal to 9 divided by কি আছে এখানে s স্কয়ার প্লাস 9s প্লাস 9। এন্ড বলতে পারো স্যার এটা, হ্যাঁ, আমরা একটা স্ট্যান্ডার্ড এটা ধরে নিলাম, এটা মানে একটা ধরে নিলাম এটা। আচ্ছা, এখানে এই সিস্টেমের ক্ষেত্রে c of s সমান কি হবে? যদি ইনপুটটা rs যদি হয় 1 by s মানে স্টেপ, তাহলে কি হবে? 9 divided by s into s square plus 9s plus 9, তাই না? জি স্যার। জি স্যার। আশা করি এটা বুঝো। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা এটাকে ফ্যাক্টরাইজ করি, এটা হবে এরকম s plus 7.854 into s plus 1.146। স্যার আপনি এটা কই পেলেন? এটা বইতে দেয়া আছে, আমি সেখান থেকে দেখে দেখে লিখছি। বইতে দেয়া আছে মানে এই যে ছবিতেই দেয়া আছে। এটা তোমাদের মুখস্থ করতে হবে না, আমি তোমাদের একটা সামগ্রিক একটা কনসেপ্ট বোঝানোর চেষ্টা করছি, সেই কনসেপ্টটা বুঝো কিনা সেটা দেখো। তার মানে কি, এই সিস্টেমের পোলগুলো কোথায় কোথায়? একটা পোল হচ্ছে এখানে, আরেকটা পোল হচ্ছে এখানে -7.8, এই যে -7.8 একটা পোল, আর একটা পোল হচ্ছে -1.16। ওকে, এই দুটো, এই পোলটা কি পোল বলো তো?
এই পোল দুটা কি পোল? এই পোল দুটা হচ্ছে সিস্টেম পোল। আর একটা পোল কোথায় আছে? S0 তে আছে, সেটা কিন্তু দেখানো নাই। এটা ইনপুট পোল, এটা দেখানো। ইনপুট পোলের ক্ষেত্রে আমাদের ইনপুট পোল আমরা এই মুহূর্তে কনসার্ন না, আমরা শুধুমাত্র কনসার্ন হচ্ছে এখন ট্রানজিয়েন্ট পোল নিয়ে, মানে সিস্টেম পোল নিয়ে। আচ্ছা, এখন দেখো এটা যদি হয়, এইটাই যদি হয়, এটা যদি তার মানে পোলগুলো কোথায় কোথায়? একটা পোল হচ্ছে S0 তে, আর আরেকটা হচ্ছে এখানে, আরেকটা এখানে। তাহলে এর সলিউশন কেমন হবে? তোমরা গত ক্লাসে দেখছো কি হবে বলো তো? এইটা একটা স্টেডি একটা সলিউশন দিবে আমাকে, কনস্ট্যান্ট একটা পার্ট দিবে K1। গত ক্লাসের কথা মনে করো, 1/s এটা কনস্ট্যান্ট একটা পার্ট দেয় K1, এর সাথে 1 আছে K1। এটা বুঝতেছ না আমার কথা? জি স্যার। জি স্যার। না বুঝতেছ না, জি স্যার এমনি এমনি বলছো। আমি দেখাচ্ছি কেন তোমরা যে বুঝো না, এটা আমি এখানে প্রমাণ করে দেখাচ্ছি। আমরা এখান থেকে যদি আমাদের এটা 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 আসলে বেসিক্যালি এটা সি অফ এস, আমাদের সি অফ এস কে আমরা এইভাবে লিখতে পারি না, সে K1 ডিভাইডেড বাই S ডিভাইডেড বাই K2 ডিভাইডেড বাই S প্লাস, আমি এটা পুরোটা লিখলাম না, প্লাস K3 ডিভাইডেড বাই S প্লাস সামথিং। এটা এটা হবে না? এখানে একটা কিছু আছে, এখানে একটা কিছু আছে, যে কত আছে যেটা। তাহলে আমরা এটার সিটি সমান কি হবে? সিটি সমান কি হবে? এখানে কে হবে, রাইট? K1, সরি, হ্যাঁ K1, কারণ এখানে 1। তারপরে কি হবে? K2 e টু দি পাওয়ার মাইনাস 7.854 ইন্টু t প্লাস K3 e টু দি পাওয়ার মাইনাস 1.146 t। গত ক্লাসে এগুলো আলোচনা আসছে না? তার মানে কি, আমার এই যে সিস্টেম পোল শুধুমাত্র তার ফোর্স রেসপন্সের কন্ট্রিবিউট করবে, আর সরি ইনপুট পোল। আর সিস্টেম পোল কোথায় যাবে? সিস্টেম পোল যাবে হচ্ছে তার ট্রানজিয়েন্ট রেসপন্স বা ন্যাচারাল রেসপন্সে। এবং সেটা আমরা এখান থেকে দেখছি যে এটা রিয়েল অ্যাক্সিসের উপরে থাকার কারণে, দেখো রিয়েল অ্যাক্সিসের উপরে থাকার কারণে সে কিন্তু শুধু এক্সপোনেনশিয়াল পার্ট ডেভেলপ করলো, এক্সপোনেনশিয়াল পার্ট, তাই না? এটার উপরে রিয়েল অ্যাক্সিস থাকে, ইনস্ট্রুমেন্ট পার্ট হবে এক্সপোনেনশিয়াল হলো। কিভাবে হলো আমরা এটা জানি, এটা ইনভার্স ল্যাপ্লাস করলে এরকম হয় আমরা জানি। আচ্ছা, এখন যদি আমরা এটার কার্ভ দেখি, নেচার দেখি, এটার কার্ভ হবে এরকম। এই যে দেখো, এই যে এটা, এই ধরনের যে নেচার, এটাকে বলা হচ্ছে ওভার ড্যাম্প। কি বলা হয় এটাকে? ওভার ড্যাম্প রেসপন্স। এই রেসপন্সকে বলা হয় ওভার ড্যাম্প। তাহলে কখন ওভার ড্যাম্প হচ্ছে? যখন যখন পোল রিয়েল অ্যাক্সিসের উপরে, রিয়েল অ্যাক্সিসের উপরে অবশ্যই লেফট হ্যান্ড সাইডে, এটা এবং এটা। আমি আসতেছি কেন লেফট হ্যান্ড সাইড বললাম এই কথাটা, একটু পরে, মানে একটু পরে বুঝবা। ওকে, এই পুরো এই জিনিসটা বুঝতে পারছো? সেটা হচ্ছে সিস্টেমের পোল লোকেশনটা আমাকে ডিফাইন করে দিচ্ছে যে এটা রেসপন্স কেমন হবে। এবং এটা থেকে আমরা দেখলাম যদি প্রত্যেক দুইটা পোলই রিয়েল অ্যাক্সিসের উপরে থাকে, তখন আমরা যে রেসপন্সটা পাই সেই রেসপন্স এরকম। স্যার বলতে পারো, স্যার এটা কেমন করে রাখলেন? এইটার যে ইকুয়েশন, এই যে আমি যে ইকুয়েশন এখানে লিখছি, এই যে ইকুয়েশন সি অফ টি, এটা এখানে অবশ্য মানও বের করে ফেলছে এর জন্য, এই যে মানও বের করছে, দেখছো? আমাদের এর মান বের করার দরকার নেই। তাহলে সেই ক্ষেত্রে এই রেসপন্সটা, গ্রাফটা এরকম হবে। এই গ্রাফ আমাদের মুখস্থ করার দরকার নাই, এই ভ্যালু মুখস্থ করার দরকার নেই, গ্রাফের নেচারটা মনে রাখলে হবে। আচ্ছা, এবং এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে ওভার ড্যাম্প। এটা মনে রাখবা কিন্তু, ওভার ড্যাম্প কখন হবে? যখন দুইটা পোল রিয়েল অ্যাক্সিসের উপরে। ওকে, বুঝাতে পারছি? স্যার এখানে কে পার্টটাকে কি পোল বললেন স্যার? ইনপুট পোল কে পার্ট? K1 যেটা, এটা হচ্ছে ফোর্স রেসপন্স। ও স্যার, ফোর্স। হ্যাঁ, ফোর্স রেসপন্স যেটা আসে কোথা থেকে? যেটা হচ্ছে ইনপুট সেকশন থেকে আসে, ইনপুট এর কন্ট্রিবিউট করে। ওকে, আচ্ছা এখন আসো, আমাদেরকে যদি আবার এইটা মুছে ফেলি, আমাদের এগুলো আমাদের এখন দরকার নাই, পরেরটা আসি। বলো, এগুলো আগে থেকে একটু লেখা টেখা না থাকলে এই ক্লাসে আঁকা একে পড়ানো সম্ভব, অনেক সময় লেগে যাবে। আচ্ছা, এরপর আসি সিস্টেম কেমন। সিস্টেম হচ্ছে এরকম, যখন কিনা জি অফ এস হচ্ছে 9 ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস টুয়াইস এস প্লাস 9। তাহলে সি অফ এস সমান কেমন হবে? সি অফ এস
বলো 9 ডিভাইডেড বাই s ইন্টু s স্কয়ার প্লাস টুয়াইস s প্লাস 9। এটা ফর আর অফ s যেটা আছে সেটাকে আমরা বললাম 1/s, মানে স্টেপের জন্য, স্টেপ ইনপুট। এখন যদি আমরা এটার রুট গুলো দেখি s এর, এটা তো একটা s হচ্ছে কোথায়, একটা s 0, এটাতে সমস্যা নেই। এই যে s স্কয়ার প্লাস যেটা থাকলো, আমি যদি এখানে একটু আলাদা লিখি, s স্কয়ার প্লাস টুয়াইস s প্লাস 9, এটার যদি তুমি রুট বের করতে চাও, এটা কিভাবে বের করা যাবে রুট? এই যে একটা ফর্মুলা ছিল না, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস, এটা ফর্মুলা ছিল না? এই ফর্মুলা যদি ব্যবহার করো তাহলে s এর মানগুলো আসবে এরকম, -1 প্লাস মাইনাস জে রুট ওভার 8। তাহলে কেমন রুট আসলে বলো তো এই রুটগুলা, এই পোলগুলা? কমপ্লেক্স। কমপ্লেক্স, গুড, কমপ্লেক্স। তাহলে দেখো তো একটা হচ্ছে কোথায়, একটা হচ্ছে -1 প্লাস জে ইন্টু 8, আরটা হচ্ছে -1 প্লাস মাইনাস জে রুট 8। তার মানে আমি যদি দেখি যে এই যেটা হচ্ছে -1 আর উপরে এই যে প্লাস জে রুট 8 এটা উপরে, আর -1 মাইনাস উপরে, তার মানে এই একটা রুট, এই একটা রুট। তাহলে এই পোলগুলো হচ্ছে কমপ্লেক্স পোল। তাহলে কমপ্লেক্স পোল হওয়ার কারণে এইটার যে রিয়েল পার্টটা সে প্রডিউস করবে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম, মানে ই প্রডিউস করবে। আর এই ইমাজিনারি যে পার্টটা আছে সে প্রডিউস করবে হচ্ছে সাইনোসয়েডিয়াল পার্ট, তার মানে সে সাইন অথবা কোসাইন প্রডিউস করবে। ওকে, তার মানে কি দাঁড়াবে, তার রেজাল্ট হবে এরকম। এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ এই ইকুয়েশনটা, এই যে সি অফ টি, এই যে আমি যেটাকে টিক চিহ্ন জি দিচ্ছি স্যার এখানে, দেখতে পাচ্ছি। এটাকে আরো সিম্পলিফাই করলে এরকম হলো। আমাদের এই সিম্পলিফিকেশনের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এর নেচার অফ রেসপন্স। এটাকে যদি প্লট করি তখন সে হয় কি, এরকম করে পিক উঠে আবার নিচে এসে কমে, আবার কমতেছে, আবার কমতেছে, এইভাবে ড্যাম্প হয়, এভাবে সে এর নাম হচ্ছে আন্ডার ড্যাম্প। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, এটা তুমি রিয়েলাইজ করতে পারবা। তার আগে আমি একটা জিনিস একটু দেখতে চাই, যে তোমরা কারা কারা এখন ক্লাসে আছো? স্যার আছি স্যার। জি স্যার, আসি স্যার। জি স্যার আছি। আছি স্যার আমরা। জি স্যার আছি স্যার। স্যার আছি। জি স্যার আছি। সবাই আছো? স্যার। জি স্যার আছে স্যার। জি স্যার। কয়জন আছো দেখো, অনেকেই নেই, হাত উঁচু করো, স্যার। রেজ ইওর হ্যান্ড। আছি স্যার। না, হাত উঁচু করলে হবে, আর মুখে বলতে হবে না। আমি দেখাতে চাই, ওই হাত উঁচু করো, এটা তো বলি নাই। নাবিন, স্যার হাত উঁচু করছি তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যারা উঁচু করছে, এখন তোমরা দেখো যে কারা কারা ক্লাসে নাই, দেখতে পারছো? জি স্যার। দেখতে পারছো কয়জন ক্লাসে নাই বলো তো? 10 জন ক্লাসে আছে স্যার, 10 জন 10 জন ক্লাসে আছে। 10 জন ক্লাসে আছে। হ্যাঁ, আর বাকি নাই। 20 জনের মধ্যে 10 জন নেই। ওকে, মানে একটা গল্প মনে পড়লো, ক্লাস রেকর্ড হচ্ছে, গল্প টল্প করা ঠিক হবে কিনা। থাক, আর একটু বলেন স্যার, গল্প বলেন না স্যার, করি। বলেন বলেন স্যার বলেন, স্যার, বলেন স্যার। স্যার। থাক, গল্প না বলি। স্যার বলেন স্যার, একটু বলেন স্যার। গল্প হচ্ছে কন্ট্রোল সিস্টেম পড়ো। আচ্ছা, ছোটবেলা গল্প শুনছি কখনো, মানে এটা গল্প শুনছি এবং দেখছো, তুমি দেখো কাক যদি কোনো কিছু লুকায় সে কি করে নাকি, যে চোখ নাকি বন্ধ করে লুকায়। তো কাক ভাবে যে আমি দেখলাম না, আর কেউ দেখলো না। তো তোমাদের যারা ক্লাসে নাই তাদের হচ্ছে এই অবস্থা, ওরা মনে করতে চোখ বন্ধ করে আমরা ক্লাস করছি না। তো এটা আর কি, ক্যামেরা বন্ধ রাখছি, স্যার তো মনে করতেছে আসি ক্লাসে। মানে আমি জানি না তোমরা দেখো কিনা, আমার অনেক সময় দেখি যে ওই ইউটিউবে অনেক অনলাইন ক্লাসের অনেক প্যারোডি ভার্সন আসে, সেখানে যেসব জিনিসপত্র দিয়ে ইউনিভার্সিটির ছেলেরা ভিডিও টিডিও বানায় আর কি। জি স্যার, মজার মজার। তো দেখা যায় যে আসলে ওরা যেগুলো বানাইছে এগুলো একেবারে আমাদের রিয়েলিটির সাথে পুরোটাই মিলে যায়। জি স্যার। ওকে, তো
তো যাই হোক, আমরা না অনেক কিছু অবশ্যই এক্সাজারেটেড আছে, সব নট নেসেসারি সবসময় এরকমই হয়, কিছু কিছু জিনিস একটু বেশি বেশি বলছে আর কি, করে আর কি। আচ্ছা দেখো, তার মানে রেসপন্স কেমন হচ্ছে, রেসপন্স এরকম হচ্ছে, এটাকে বলা হচ্ছে আন্ডার ড্যাম্প। আমি তোমাদের উদাহরণ হিসেবে বলি, তোমরা গ্যালভানোমিটারের যদি অ্যানালগ মিটার দেখো, দেখবা যে এরকম মিটারটা এখানে ফাইনাল ভ্যালুতে এসে এরকম দুই দিকে কাপাকাপি করে 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 আস্তে আস্তে স্টেবল হয়। তোমরা কি আমার পয়েন্ট খেয়াল করতে পারছো? আমার 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 পেন্সিলকে দেখতে পাচ্ছ তোমরা? মনে করো এটা এটা মার্কিং, সে করবি কাটাটা এখান থেকে এসে এই ফাইনাল এই ভ্যালুতে এসে এরকম খানিকক্ষণ এরকম দুলাদুলি করবে, এরকম করে তারপর স্টেবল হয়। এটা অ্যানালগ মিটার হয়। তার মানে তার যে কন্ট্রোল মেকানিজম সেটা আন্ডার ড্যাম্পে ডিজাইন করা আছে। এই যে আন্ডার ড্যাম্পে ডিজাইন করা আছে। যদি সে ওভার ড্যাম্পে ডিজাইন করা থাকতো তাহলে সে এরকম করে বা এরকম করে সে এরকম সেটেল হইতো। ওকে, আচ্ছা আমি এবার একটু এগুলোকে মুছি, পরের টপিকসে যেতে চাই। তোমাদের ক্লাস তো আলহামদুলিল্লাহ, ক্লাসে তো একটু পড়া বুঝলে না বুঝলে তোমরা বলতেছো। আমার আগের ক্লাসের ছেলেরা ক্লাসে কথাই বলতে লজ্জা পায়, নতুন বউর মতো অবস্থা। আজকাল নতুন বউরাও লজ্জা পায় না, আমাদের ছাত্ররা, আমার ওই ক্লাস ছাত্র যে পরিমাণ লজ্জা পায়, কথাই বলতে চায় না। মনে করো যে কথা বললে আমি মনে হয় এই কম্পিউটার এই পাশ থেকে যে ওর গলা টিপে ধরবো, তুমি কেন কথা বলছো। আচ্ছা দেখো, এবার দেখো খেয়াল করো, সিস্টেম যদি রেসপন্স যদি এরকম হয় কেমন, জি অফ এস। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে পেয়েছিলাম, দেখো প্রথম দিকে, প্রথম আমি একটু এখানে নোট রাখি কারণ আমাদের সুবিধা হয়ে পড়ে, মনে থাকবে। প্রথম ছিল রিয়েল বাট আনইকুয়াল পোল, তাই না? রিয়েল ছিল বাট দুটো ইকুয়াল না, এই একটা রিয়েল বাট দুটো সমান না। এটাতে দেখো তাহলে তখন ছিল ওভার ড্যাম্প, এটাতে ছিল কি কমপ্লেক্স পোল। একটু মনে রাখো, এগুলো কাজে দিবে আমাদের একটু পরে। এটাতে আসি, এখানে যখন জি অফ এস সমান হচ্ছে 9 ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস 9, তার মানে এখান থেকে সি অফ এস সমান কেমন হবে, 9 s ইনটু s প্লাস 9। আমরা কেন বলতেছি, আবার বারবার বলতেছি, আর অফ s ইজ ইকুয়াল টু 1 বাই s, দ্যাট ইজ স্টেপ রেসপন্স। তাহলে এটার ক্ষেত্রে পোলগুলো কোথায় কোথায় হয় বলো তো? একটা হচ্ছে 0-তে, এটা আমি কনসার্ন না। আর একটা কোথায়, -3-তে, আর একটা -3-তে। কিন্তু তার সাথে কি আছে এটা খেয়াল করো, -3 এর আগে জে আছে। কিভাবে জে হলো বলো তো? এই যে এস স্কয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু, যদি শূন্য আমাকে উপর রুট বের করতে হয়, তাহলে এস স্কয়ার ইজ ইকুয়াল টু -9, তাহলে এস স্কয়ার ইজ ইকুয়াল টু 9 জে স্কয়ার, তাহলে এস ইজ ইকুয়াল টু কি বলো তো? এটা একটা প্লাস মাইনাস 3j, j3। তার মানে এখানে এখানে পোলটা কেমন, এখানে পোলটা হচ্ছে, আমি একটু লিখে রাখি, কনজুগেট ইমাজিনারি পোল। ইমাজিনারি এর কোনো রিয়েল পার্ট নেই। দেখো এই একটা পার্ট, এটা একটা কনজুগেট। আচ্ছা এই অবস্থায় আমরা একটু আগে তোমাদেরকে বললাম যে পোলের যদি রিয়েল পার্ট থাকে, রিয়েল পার্ট কোথায় কন্ট্রিবিউট করে, এক্সপোনেনশিয়াল পার্ট নিয়ে আসে, আর ইমাজিনারি পার্ট কি কন্ট্রিবিউট করে, সাইনোসয়েডাল নিয়ে আসে। তাহলে এটার পুরো পার্টটাই কি হবে, এটা কি এটার মধ্যে কোনো রিয়েল আছে? না স্যার, রিয়েল নাই, সাইনোসয়েডাল। তার মানে এটা সাইনোসয়েডাল আসবে দুইটাই স্যার। হ্যাঁ দুইটাই সাইনোসয়েডাল হবে, তাহলে এটা রেসপন্স হচ্ছে সাইনোসয়েডাল। এই যে দেখো 1 মাইনাস cos 3t, এই যে এটার মধ্যে কোনো দিকে নাই। দেখো cos মানে কি সবসময় বাড়বে আর কমবে, বাড়বে আর কমবে। cos আর sin ইজ নট, আমরা ডিফারেন্সিয়েট এখানে আলাদা করব না, বাড়বে আর কমবে, বাড়বে আর কমবে, বাড়বে আর কমবে। তার মানে কি সে কখনোই স্টেবল হবে না। মনে করো একটা গ্যালভানোমিটারে কারেন্ট মাপতে চাচ্ছ, সেই কারেন্টটা একবার ম্যাক্সিমাম ভ্যালুতে যাচ্ছে, আবার কমে মিনিমাম আসছে, ম্যাক্সিমাম মিনিমাম ম্যাক্সিমাম মিনিমাম ম্যাক্সিমাম মিনিমাম ম্যাক্সিমাম মিনিমাম ম্যাক্সিমাম মিনিমাম। এই ধরনের জিনিসকে বলা হচ্ছে আনড্যাম্প। এই রেসপন্সকে বলা হচ্ছে আনড্যাম্প রেসপন্স। তাহলে যখন এই যে ইমাজিনারি থাকবে এবং দুইটা পোল ইমাজিনারি অ্যাক্সিসের উপরে, তখন তার রেসপন্স হবে আনড্যাম্প। ওকে, প্রথম একটা ছিল যখন ছিল রিয়েল বাট আনইকুয়াল, ওভার ড্যাম্প, কমপ্লেক্স পোল, আন্ডার ড্যাম্প। যখন একদম দুইটা ইমাজিনারি পোল তখন হলো আনড্যাম্প।
ওইটা ছিল আগেরটা আন্ডার ড্যাম্প, এটা হচ্ছে আনড্যাম্প। আচ্ছা এখন আসি, আনড্যাম্পড হ্যাঁ আনড্যাম্পড এখন আসি লাস্টেরটা। লাস্টেরটা কি আছে? So 9 divided by s square plus 6s. আচ্ছা প্রথম এখানে যদি সিস্টেম এরকম হয় g of s is equal to 9 divided by s square plus 6s plus 9। আচ্ছা তাহলে c of s সমান কি হবে? c of s 9 into s into s square plus 6s plus 9। আবারও এখানে বলতেছি যে r of s সমান হচ্ছে 1 by স্টেপ রেসপন্স। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 9 into s plus 3 হোল স্কয়ার। তার মানে সিস্টেমের পোল কোথায়? সিস্টেমের পোল হচ্ছে -3 তে আর একটা -3 তে, দুইটাই সেম জায়গায়। আমরা ইনপুট পোল নিয়ে কোন ইনপুট পোল তো 0 তে, ওটা মানে কনসার্ন না। তার মানে কোথায় আসলো দেখেন, এর মধ্যে কোনো ইমাজিনারি পার্ট আছে? না স্যার। তার মানে ডেফিনেটলি শুধু এক্সপোনেনশিয়াল পার্ট আসবে। তার মানে একটা এক্সপোনেনশিয়াল আসবে হচ্ছে -3t আর একটা এক্সপোনেনশিয়াল হচ্ছে -3t। এই তাই আসছে, দেখো এই যে দেখতে পাচ্ছ? ওভারল্যাপিং করবে দুইটা। ওভারল্যাপিং না, দুইটা মিলে রেসপন্সটা হবে এরকম, এই যে যেটা আছে। এইটাকে বলা হয় ক্রিটিক্যাল ড্যাম্প, ক্রিটিক্যালি ড্যাম্প। এই রেসপন্সটাকে বলা হয় ক্রিটিক্যালি ড্যাম্প। কখন? যখন হলো এটা ইকুয়াল রিয়েল পোল, ইকুয়াল রিয়েল পোল। তাহলে এই চারটা কেস আমি পেলাম হচ্ছে এটার ক্ষেত্রে, যে আমি এইভাবে আমরা ক্রিটিক্যাল বলা হয় কেন স্যার? এটার নামই এরকম ক্রিটিক্যালি পোল, এটা এই জন্য ক্রিটিক্যাল বলা হয়েছে। এটা মানে ক্রিটিক্যাল কেন বলা হয়েছে এটার জন্য কোনো শানে নজুল নাই, বাট এটার নাম এরকম। এটা হচ্ছে একটা নাম হচ্ছে তোমার ওভার ড্যাম্প, আরটা হচ্ছে আন্ডার ড্যাম্প, আরটা হচ্ছে আনড্যাম্প, আর হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্প। আচ্ছা ড্যাম্প কথাটার মানে কি? ড্যাম্প কথাটার মানে হচ্ছে আলাদা একটা ফোর্স দিয়ে সেটাকে থামাই দেয়া, দেখো যখন আনড্যাম্প তখন আসলে থামানোর কেউ নাই, তখন এরকম। আমি তোমাকে এটাকে অন্য একটা জিনিস বুঝাইতে পারবো, চেষ্টা করবো একটা। আচ্ছা আর যখন ওভার ড্যাম্প আছে, দেখা একটা এটা এত বেশি ড্যাম্পিং করা হয়েছে যে একদম দ্রুত ডাবে, মানে এটাকে অসিলেশন হতে দিচ্ছে না। আর হচ্ছে আন্ডার ড্যাম্প, কিছু অসিলেশন আছে। ওকে, আর ক্রিটিক্যাল ড্যাম্প মানে এটা অসিলেশন নাই, বাট একটা সার্টেন এটার নেচারের মধ্যে একই রকম, বাট স্পিডের কম বেশি আছে। এই যে প্রথমটা এবং লাস্টেরটা নেচার কিন্তু একই রকম। কারণ প্রথমটারও পোল কিন্তু রিয়েল, শেষেরটারও পোল কিন্তু রিয়েল। সো এটার পোল হচ্ছে যখন আনইকুয়াল পোল, এটার হচ্ছে যখন ইকুয়াল পোল। যদি ইকুয়াল পোল হয় তখন ক্রিটিক্যালি ড্যাম্প। তার মানে কি দেখো, এটা যদি একটু তুমি এখন বুঝতেই চাও, নেচার দুইটার মধ্যে ডিস্টিংগুইশ করতে চাও, যখন সে ওভার ড্যাম্প মানে প্রথমটা আনইকুয়াল পোল, তখন সে অনেক আস্তে আস্তে স্টেবল হবে, স্টেবিলিটির দিকে যাবে অনেক পরে। মনে করো এটা তোমার ফাইনাল ভ্যালু, স্টেবল ভ্যালু এখানে, সেটাতে যাবে অনেক পরে। আর যদি ক্রিটিক্যালি হয় সে হয়তো দ্রুত চলে যাবে স্টেবল ভ্যালুতে, এই যে এখানে যে স্টেবল হয়ে গেছে। আর এটা অনেক পরে যাবে, অনেক পরে, হয়তো অনেক পরে যে স্টেবল হলো। তার মানে তুমি একটা মিটার রিডিং নিচ্ছ, তুমি জানো 10 এম্পিয়ার কারেন্ট তুমি দিছো, মাপতেছো। যদি ডিজাইন করা থাকে ওভার ড্যাম্পে, সরি আন্ডার ড্যাম্পে, সে হয়তো 10 মিনিট পরে যে সে ফাইনাল ভ্যালুতে গেল। আর যদি ক্রিটিক্যালি ড্যাম্পে থাকে, দেখা গেল যে 3 সেকেন্ডের মধ্যে সে ফাইনাল ভ্যালুতে চলে গেছে। আর যদি সে আনড্যাম্পে থাকে, তাহলে সে যাবেই না, সে একবার ফাইনাল যাবে আবার আসবে, ফাইনাল যাবে আবার আসবে, ফাইনাল যাবে আর আসবে। আর যদি সে এটা থাকে আন্ডার ড্যাম্পে থাকে, তাহলে কি হবে? সে এরকম করতে থাকবে, মানে স্টেবল হলো এখানে এসে। আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি। তোমরা লিফটে উঠো না, লিফটে জি স্যার। লিফট যদি এরকম হয় যে এই যে তালায় তুমি যাচ্ছ, এখানে এসে সে খুব স্মুথলি থেমে গেল, কোনো অসিলেশন নাই, এবং দ্রুত থেমে গেল কিন্তু স্মুথলি। তাহলে এটা কোনটা বলো তো? তাহলে সে এই যে 4 নাম্বারটা, এটা এই যে ক্রিটিক্যালি ড্যাম্প। যদি সে এখানে তুমি থামতে চাও, এখানে তালায় থামতে চাও, সে একবার উপরে যায় আবার নিচে আসে, একবার উপরে যায় আবার নিচে আসে, একবার উপরে যায় আবার নিচে আসে, থামেই না, তাহলে সে কোনটা? আনড্যাম্প। আনড্যাম্প। আবার যদি এরকম হয়, আনড্যাম্পড এই আন্ডার ড্যাম্প যদি এরকম হয়, তার মানে এখানে থামতে চায়, বাট সে একবার উপরে আবার নিচে, আবার উপরে আবার নিচে, আবার উপরে আবার নিচে করতে করতে এক পর্যায়ে আস্তে আস্তে থামে। ওকে, আর এটা হচ্ছে ওভার ড্যাম্প। সে থামতেছে, কোনো অসিলেশন নাই, বাট অনেক সময় নিচ্ছে। মনে করো খুব দ্রুত উঠে আসলো, এসে এখানে আসার পরে আর আগায় না, আস্তে আস্তে যায়,
তোমরা কি আমারটা ফলো করতে পারছো? আস্তে আস্তে যে হ্যাঁ এবার থামো। তো এরকম ব্যাপারগুলো আছে। আমি অলরেডি দুইটা উদাহরণ দিছি, তোমাদের এগুলো মনে হয় বোঝা উচিত। জি স্যার, তাহলে সিস্টেমের জন্য স্যার ক্রিটিক্যাল ড্যাম্পই তো ভালো। হ্যাঁ ক্রিটিক্যাল আপাতত মনে হচ্ছে ক্রিটিক্যাল ভালো, কিন্তু কিছু কিছু সিস্টেমের জন্য অন্য ড্যাম্পও ভালো হতে পারে, মানে তোমার এই যে আন্ডার ড্যাম্পও ভালো হতে পারে অনেক ক্ষেত্রে, কারণ ক্রিটিক্যাল ড্যাম্প অ্যাচিভ করতে গেলে আবার সিস্টেমের অনেক কমপ্লেক্সিটি বাড়তে পারে। সো সিম্পল সিস্টেমের মধ্যে আন্ডার ড্যাম্প অনেক সময় সহজে অ্যাচিভ করা যায়। বুঝে নাই কথাটা? জি স্যার। মানে আমি তোমাদের কোন একটা জিনিস বলি, তোমরা যারা আমরা দেখি না কুরবানি ঈদের সময় অনেক লোকজন আছে যে বাড়িতে একটা বড় ষাঁড় কুরবানি দিলে 5-7 জন সেটাকে ধরে জবাই দিতে পারে না, আটকে রাখতে পারে না, কিন্তু পেশাদার লোকজন যারা ওরা দুইজনেই দুইটা রশিদে দেখবা দুইজন মানুষ একটা গরু জবাই করে ফেলছে। তো ব্যাপারটা সেরকম আর কি, তুমি কমপ্লেক্সিটি বাড়ান কম বাড়ান, এক্সপার্ট মানে এক্সপার্টাইজের উপরে কমপ্লেক্সিটি বাড়বে। এখন আমরা যে জিনিসগুলো দেখলাম এটাকে এনে একটা সামারাইজ করা হয়েছে। আমি এইটাকে এই দুইটাকে আমি একটু পাশাপাশি রাখতে চাই। দেখো জিনিসগুলো কিন্তু যথেষ্ট সময় নিয়ে দেখানো হচ্ছে যাতে তোমাদের মাথায় থাকে। আমরা যেগুলো শিখলাম সেগুলার এখানে সামারাইজ। এখানে দেখো এই 4টা ড্যাম্পিং, 4টা এখানে দেয়া আছে। প্রথমটা ছিল কেমন? ওভার ড্যাম্প। এই দেখো কখন ওভার ড্যাম্প হয়? যখন পোলগুলা রিয়েল, এই যে পোল রিয়েল পোল বাট ইকুয়াল না, এই যে আমরা দেখছি পোল রিয়েল বাট ইকুয়াল না, তখন হচ্ছে তার এরকম রেসপন্স। আবার আন্ডার ড্যাম্প, এটা ছিল ওভার ড্যাম্প। আন্ডার ড্যাম্প যে কখন? যখন পোল কমপ্লেক্স, এই যে পোল কমপ্লেক্স, তখন এরকম। যখন পোলগুলা দুইটাই ইমাজিনারি, এই 3 নাম্বারটা, এই যে ডি 3 নাম্বার, এটা 3, তখন কেমন? তখন অসিলেটরি। আবার পোলগুলা যখন দুইটাই কেমন সমান এবং রিয়েল, তখন সে ক্রিটিক্যালি ড্যাম্প। তার মানে আমরা সেকেন্ড অর্ডার সিস্টেমের এই 4 রকমের আমরা রেসপন্স আমরা দেখলাম। তো সেটার সাথে কিভাবে আমরা রিলেট করতে পারি পরে সেকেন্ড অর্ডার সিস্টেমকে আমরা আরো জেনারেলাইজ করার চেষ্টা করবো। একটা জেনারেলাইজ সেকেন্ড অর্ডার সিস্টেমের বৈশিষ্ট্য দেখো। তোমাদের আজকে অনেক কাজ দিয়ে দিব আমি, মানে আজকে ক্লাসের পরে তোমরা অনেক কিছু নিজে নিজে বাসায় পড়বা। তারপরে যদি সেটা আমি হয়তো ক্লাস আর আলোচনা নাও করতে পারি, আমি সরাসরি মেটেরিয়াল দিয়ে দিতে পারি, ভিডিও লেকচার, তোমরা ওখান থেকে পড়ে নিবা, অথবা যদি হয় আমরা সংক্ষেপে নেক্সট ক্লাস আলোচনা করব। এখন হচ্ছে যে আমরা কিভাবে এই জেনারেলাইজ করতে পারি এই সেকেন্ড অর্ডার সিস্টেমকে। আমরা যে ইকুয়েশন দিয়েছিলাম সেটা জেনারেল ইকুয়েশন না, সেকেন্ড অর্ডার সিস্টেমের জেনারেল ইকুয়েশন হচ্ছে এরকম। সিস্টেম রেসপন্স যদি এরকম হয়, জি অফ এস ইজ ইকুয়াল টু ওমেগা এন স্কয়ার ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস টুয়াইস, এটা যে কিভাবে লিখে আমার জন্য অনেক লেখা টাফ, তোমরা যে কি করবে আমি জানি না, প্লাস ওমেগা এন স্কয়ার। এটাকে বলা হচ্ছে ওমেগা এন হচ্ছে তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, আর এটাকে বলা হয় জিটা, এটা এরকম না, এটা এরকম এসে এরকম, এটাকে বলা হচ্ছে ড্যাম্পিং রেশিও। ড্যাম্পিং রেশিও, আচ্ছা এইগুলোর ডেফিনেশন দেয়া আছে, আমি একটা একটা করে আসি ডেফিনেশন গুলো কি। ডেফিনেশন বলতে আমি বলতে যাচ্ছি এরকম শুধু আক্ষরিক ডেফিনেশন না, ডেফিনেশন বলতে বোঝাচ্ছে এটা আসলে কি বোঝায়। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, তোমাদের কি আরএলসি সার্কিট সম্পর্কে আইডিয়া আছে? আরএলসি জি স্যার করছিলাম।
থাক, এখানে কি করছো সেই প্রশ্ন করতে গেলে এখনই তোমরা আমাদের দোষ দেওয়া শুরু করবা। সেজন্য আমি এখানে কি করছি এটা বলবো না, এটা কি হয় আমি এটা বলে দিব। ওকে, এখন কি করছো বলতে বলবো স্যার পড়ায় নাই, এই সেই হাবিজাবি না অনেক কিছু বলবা। স্যাররা তো পড়াবেই না, না স্যার স্যাররা পড়াইছে, স্যার পড়াইছে। আমরা আমরা না পড়াইলে আমাদের তো অসুবিধা নেই। তোমরা তোমাদের আসলে লাইফের সব ম্যাক্সিমাম, আমি আমার নিজের অবজারভেশন, তুমি জানি না তোমরা তোমাদের যারা মানুষ নিজে নিজে শিখে হচ্ছে 60%, আর অন্যরা শিখায় দেয় 20%, আর 20% মানুষ নেচার থেকে শিখে। আমার নিজের কাছে এটা মনে হয়, হয়তো অ্যাপ্রক্সিমেশন এদিক সেদিক হতে পারে আর কি। হ্যাঁ, তুমি নিজে নিজে 60% শিখো, তোমাকে কেউ শিখায় দেয় না, তুমি নিজে নিজে শিখো। এবং এখানে এই জায়গাটা যদি তুমি নিজেকে কাজ করো, এটা তুমি চেঞ্জ করতে পারো। মানে এটা তুমি কাজ না করলে তুমি হয়তো নিজে নিজে 10% শিখো, অন্যরা 20% শিখে দেয়, নেচার থেকে 20% শিখো, তুমি হয়তো 50% একটা জিনিস শিখো আর বাকিটা শিখোই না। তার মানে তোমার নিজের আগ্রহের উপর ডিপেন্ড করতেছে তুমি কত পার্সেন্ট শিখছো। আচ্ছা, এখন আমরা দেখি যে এখানে কি হচ্ছে। আরএলসি সার্কিটে কি হয়, আমি যদি আরএলসি সার্কিটের আরটাকে শর্ট করে দিই, আরটাকে এরকম শর্ট করে দিই, আর এটাকে একটা ব্যাটারি একবার কানেক্ট করে আর এরকম করে আটকাই দিই, এই তাহলে এখান থেকে যে এনার্জিটা এখানে ঢুকলো, একবার এনার্জি এটাতে আরেকবার এটাতে, একবার এ নিবে আরেকবার এ নিবে, একবার এ নিবে আরেকবার এ নিবে। এ যখন নিবে তখন এ ছাড়বে, আর এ যখন ছাড়বে তখন এ নিবে। তার মানে এখানে একটা মূলত এরকম একটা অসিলেশন পাওয়া যাবে। এর অসিলেশন ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/2π√LC। এই সার্কিটের একটা নাম আছে স্পেশাল, এটাকে বলা হয় ট্যাঙ্ক সার্কিট। তোমরা একটা টার্ম কখনো শুনছো কিনা আমি জানি না, আগের দিনে যে রেডিও ছিল না আগে, রেডিও রিসিভার ট্রানজিস্টর যেটাকে বলতো, মনে আছে? জি স্যার, জি স্যার। এটাতে ওই টিউন না হলে একটা সার্কিট নষ্ট হয়ে যেত, যেটাকে বলতো ওরা গ্যাং সার্কিট বলতো। মেকাররা যারা ঠিক করে দিত তারা বলতো গ্যাং নষ্ট হয়ে গেছে, গ্যাং। আসলে তার এই যে টিউনিং সার্কিট, এলসি একটা সার্কিট থাকে ওখানে, যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে টিউন করে। কিভাবে টিউন হয়, পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে কেন টিউন হয়, এই যে এল এবং সির একটা যদি মান নির্দিষ্ট করে দাও, তাহলে এই ফ্রিকোয়েন্সিটার মান নির্দিষ্ট হবে না, 1/2π√LC। মনে করো এল এর একটা মান, সির একটা মান, তাহলে একটা মান পাওয়া যাবে না নির্দিষ্ট। আর এল এবং সির মান যদি চেঞ্জ হয় তাহলে পরে অন্য একটা মান পাওয়া যাবে না। তার মানে তুমি যখন একটা রেডিও স্টেশনকে রিসিভ মানে টিউন করো, মনে করো তুমি বাংলাদেশ বেতার শুনছো, মনে করো 102 1002 সেটা হার্জ, তুমি তখন এটাকে এমন একটা জায়গায় নিয়ে যাও, তখন এই ফ্রিকোয়েন্সিতে সে টিউন হয়। আবার মনে করো বাংলাদেশ বেতার রংপুর শুনবা, এটাতে মনে করো 880, তখন তোমার ওটাকে নড়া, তুমি যখন ওই টিউনিং করো তখন এটার ক্যাপাসিটরের বা ইন্ডাক্টরের ভ্যালু চেঞ্জ হয়, এমন হয় সে এটা এই ফ্রিকোয়েন্সিতে টিউন হয়। তখন তার যে ফ্রিকোয়েন্সি থাকে এটা হচ্ছে তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ওকে, তার মানে কি, তার মানে হচ্ছে তাহলে এটা এখানে কি আসলো, তাহলে বলতে পারো যে স্যার এখানে এটা আসলো কিভাবে, এখানে কোথায় আসবো। এই যে আমাদের যে আমরা যে দেখলাম, কোনটা অসিলেটরি একটা দেখছিলাম না, অসিলেটরি 100% অসিলেটরি একটা রেসপন্স ছিল না, আনড্যাম কোনটা, এই যেটা এটা এইটার যে ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে ওমেগা এন। ওকে, এখন আসুন ড্যাম্পিং রেশিও কি। ড্যাম্পিং রেশিও হচ্ছে একটা প্যারামিটার আলাদা করে পুরো ডিফাইন করা হয়েছে, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি। এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এ, ওই যে আমাদের যে ফ্রিকোয়েন্সিটা ই টু দি পাওয়ার এটি আসে না, এ মানে মাইনাস যে রূপটা আসে রিয়েল, ওটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি। আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ ওমেগা এন। ওমেগা এন মানে এটা রেডিয়ান পার সেকেন্ড আসবে। এখান থেকে যদি আমি এটাকে উল্টাই দেই, এটার ফ্রিকোয়েন্সি, তার মানে এটাকে এইটা মানে হচ্ছে 1/a, এই টাইম কনস্ট্যান্টটা নিচে চলে আসবে, এই যে এক্সপোনেনশিয়াল টাইম কনস্ট্যান্ট। আর এটার যদি ফ্রিকোয়েন্সিটা উল্টাই দিই তাহলে উপরে চলে যাবে হচ্ছে এই যে ন্যাচারাল টাইম পিরিয়ড। এখান থেকে আসবে আর কি, আমাদের এর বেশি কিছু এখানে জানার দরকার নেই। তার মানে এখান থেকে এইগুলো হয়ে কিছু ফেনোমেনা, কিছু আমার চেঞ্জ হবে। সেই চেঞ্জগুলো কি, চেঞ্জগুলো হবে এ মানে হচ্ছে 2 জিটা ওমেগা এন, আর বি মানে হচ্ছে ওমেগা এন স্কয়ার। তার মানে আমরা একটু আগে সেকেন্ড অর্ডার সিস্টেমের যে ডেফিনেশন দেখেছিলাম, সেখানে এখানে ছিল হচ্ছে বি স্কয়ার, তার মানে এটা এরকম ছিল, এখানে ছিল বি ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এ এস প্লাস বি। তার মানে এইটাকে আমরা এইভাবে রিপ্লেস করতে পারি। এইটা হচ্ছে সেকেন্ড অর্ডার সিস্টেমের জেনারেল ইকুয়েশন। আচ্ছা,
এখন দেখো এটা করার কারণ কি? এটা করার কারণ হচ্ছে আমরা এটা করলে শুধুমাত্র একটা প্যারামিটার, এই দেখো একটা প্যারামিটার, এখানে যদি আমি এটার পোল দেখি, এই পোলগুলো হবে এরকম, s ইজ ইকুয়াল টু মাইনাস জিটা ওমেগা n প্লাস মাইনাস রুট ওভার জিটা স্কয়ার মাইনাস 1। এই শুধুমাত্র জিটার ভ্যালু দিয়ে ডিফাইন করে দিবে পোলগুলো কেমন হবে, রিয়েল হবে না ইমাজিনারি হবে না কি হবে। এখন দেখো প্রথমত খেয়াল করো এই জিটা যদি জিরো হয়, প্রথমত জিটা যদি জিরো হয়, এইখানে জিরো বসাও, এখানে জিরো বসাও, তাহলে এই মানটা কি, এটা কি কেমন হচ্ছে, রুট কেমন হচ্ছে দেখো তো। জিটা যদি জিরো বসাও তাহলে এটা জিরো হয়ে যায় না, জি জিরো হয়ে যায়। আচ্ছা আমি একটু গুছাই লিখি, অনেক ইজি হয়ে গেছে তোমাদের, এমনি তোমরা এখন কম বুঝতেছো, আমি সেটা বুঝতে পারছি, তোমাদের অনেকের রেসপন্স বন্ধ হয়ে গেছে। এখন যদি জরিপ চালানো হয় দেখবো ক্লাসে 8 জন আছে, আগে তো 10 জন ছিল, 2 জন কমে গেছে। আচ্ছা থাক, আর তোমাদেরকে এম্বারাসিং সিচুয়েশনে ফেলতে চাই না। আমরা যদি এই ইকুয়েশনটার সলিউশন S12 মানে দুটো সলিউশন, S1 S2 মাইনাস জিটা ওমেগা n প্লাস মাইনাস ওমেগা n রুট ওভার জিটা স্কয়ার মাইনাস 1। এখন যদি এই জিটা শূন্য হয় তার মানে এটাও শূন্য হয়ে যাবে, এটাও শূন্য হয়ে যাবে, তার মানে কি থাকবে বলো তো, সলিউশন কোথায় থাকবে, প্লাস মাইনাস ওমেগা n রুট ওভার মাইনাস 1। মাইনাস 1 মানে কি জে স্কয়ার, আলটিমেটলি কি প্লাস মাইনাস ওমেগা n জে ওমেগা n। এই দেখো এই যে এটা জে ওমেগা n, এই জে ওমেগা n, তার মানে রুট দুটো কেমন, রুট দুটো কেমন ইমাজিনারি না, জি স্যার, ইমাজিনারি দুটোই। ইমাজিনারি এবং কনজুগেট, মানে একটা একটা আমরা দেখো তো এই যেখানে আগে ও না ওই পেজটা চলে গেছে, মানে অন্য একটা আলাদা পেজ ছিল, এরকম হলে কি হয়, আনডেম আনডেম, আমরা পড়ছিলাম ওখানে আনডেম, এই যে আনডেম রেসপন্স, তার মানে তুমি শুধুমাত্র এই যে ড্যাম্পিং রেশিও সেই ডিফাইন করে দিচ্ছে যে কেমন হবে। এখন দেখো তো এই ইকুয়েশনে যদি জিটার মান 0 থেকে 1 এর মধ্যে হয়, ও শিট শিট শিট, শূন্য থেকে 1 এর মধ্যে হয়, দেখো তো তাহলে কেমন হয়, 0 থেকে 1 এর মধ্যে হলে কেমন হবে। এটা কিন্তু 1 এর ক্রস করবে না, 1 এ 1 কিন্তু ক্রস করবে না, 1 এর কম, 0 থেকে 1 এর মধ্যে, তার মানে কি এর নিচে ভিতরে একটা ডেফিনেটলি মাইনাস একটা কিছু থাকবে। আমার কথা বুঝতেছো? 0 থেকে 1 এর ভিতরে স্যার। এইটার মান যদি 0 থেকে 1 এর ভিতরে হয় তার মানে কত, এটার মান মনে করো 0.5, তার মানে ব্র্যাকেটের ভিতরে কি মাইনাস 0.5 থাকবে না, জি স্যার তার মানে একটা ইমাজিনারি পার্ট আসবে, আর এটা তো রিয়েল পার্ট একটা আছেই, তাহলে একটা রিয়েল পার্ট আছে প্লাস একটা ইমাজিনারি পার্ট আছে, তার মানে এরকম হলে কি হয়, আন্ডার ড্যাম্প, তার মানে এটার জন্য আন্ডার ড্যাম্প হবে। আবার যদি এটার মান 1 হয়, এটার মান যদি 1 হয়, এই যে জিটার মান যদি 1 হয় তাহলে এটা কাটাকাটি চলে যাবে, তার মানে এই পার্ট বাদ, তার মানে শুধু থাকবে রিয়েল পার্ট। রিয়েল পার্ট। রিয়েল পার্ট এবং দুইটা রুটি কত সমান, রিয়েল পার্ট এবং দুইটা রুটি সমান হলে কি হয়, এই যে ক্রিটিক্যাল ড্যাম্পিং হয়। আবার যদি এটার মান 1 এর চেয়ে বড় হয়, এই যে 1 এর চেয়ে বড় হয়, 1 এর চেয়ে বড় হলে তখন কোনো ইমাজিনারি পার্ট থাকবে না, তখন দুইটা রুটি রিয়েল বাট আনইকুয়াল, তখন হচ্ছে সে আন্ডার ড্যাম্প হবে। তার মানে আমি একটা প্যারামিটার যেটা কিনা আমরা বলতেছি স্যার ওভার ড্যাম্প। ড্যাম্পিং রেশিও, সেইটা দিয়ে আমি এই সিস্টেমটাকে প্রত্যেকটা জিনিসকে ডিফাইন করতে পারি, আমার চলে আসে। তার মানে এইভাবে আমার সিস্টেমের রেসপন্স গুলো নির্ধারিত হয়। তোমাদের কাজ হচ্ছে এখান থেকে ওভারঅল সিচুয়েশনটা পড়া এবং বোঝা, বই থেকে পড়া, আমার লেকচার যেটা দিলাম যতটুকু ক্লাস এর মধ্যে আছে এই রেকর্ডিংটা বারবার একটু দেখবা। হয়তো সবগুলো টেক্সটের প্রত্যেকটা পয়েন্ট আমি কভার করতে পারি নাই, হয়তো এত সবকিছু মনেও থাকবে না, আমার সবকিছু আসেও না, অনেক ক্রিটিক্যাল কথাবার্তা আছে। আমি যতটুকু ফোকাস করছি তুমি ততটুকু বুঝো কিনা সেইটুকুর দিকে তুমি মনোযোগ দাও, যে আমি যতটুকু পড়াইছি তুমি অতটুকু বুঝতে পারো কিনা, এটা তোমার কাজ করে কিনা। আচ্ছা এটা দেখার পরে তোমরা এখানে একটা অঙ্ক আছে, সেলফ অ্যাসেসমেন্ট 4.3, সেলফ অ্যাসেসমেন্ট 4.3, এটা নোট করো। ওকে, এই অঙ্কটা দেখবা যেটা বুঝো কিনা, এটা করতে পারো কিনা, বা এটা করতে পারার চেয়ে যে এটাতে তুমি রিয়েলাইজ করতে পারো কিনা এটা কিভাবে আগাচ্ছে। ওকে আচ্ছা,
এরপরে তোমাদের কাজ হচ্ছে আর্টিকেল 4.5টা একটু পড়া। না, এটা তো আমি পড়াইলাম, সরি 4.5টা, হ্যাঁ 4.5 আমি পড়াইছি, পুরোটাই দেখাইছি, 4.5 দেখাইছি। তোমাদের কাজ হচ্ছে 4.6, এটা একটু জাস্ট একটু রিডিং পড়ার চেষ্টা করা। এখানে অনেকগুলো ডেরিভেশন আছে, এগুলো করার, কখনোই ডেরিভেশন গুলো করার চেষ্টা করবে না। যেসব ইকুয়েশন গুলা বোল্ড করা আছে বা ওই যে গ্রুপ করা আছে, কি বলে এটাকে, বক্সে আছে, সেই বক্সের ইকুয়েশন গুলোকে মনে রাখার চেষ্টা করবো। মানে এখানে কিছু সিস্টেম প্যারামিটারকে বলা হয়েছে, যে প্যারামিটার গুলাকে, সেই প্যারামিটার গুলো তুমি অ্যাটলিস্ট নাম জানো কিনা। তোমাদেরকে আমি এর উপরে একটা ক্লাসও নিতে পারি, অথবা একটা মেটেরিয়াল আমি তোমাদের দিতে পারি। মেটেরিয়াল দিলে যদি তুমি দেখে বুঝে ফেলো তাহলে হয়তো আর ক্লাস নিব না, আর না হলে আমি ক্লাস নিব আর কি। ওকে, তোমাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করতেছে। এটা আশা করি নেক্সট ক্লাসের আগেই দিয়ে দিব, শনিবারে দিব, অথবা যদি না দিতে পারি তাহলে নেক্সট ক্লাসের শুরুতে আলোচনা করে দিব। আচ্ছা, এখন এটার পরে আমরা আমাদের এই চ্যাপ্টার থেকে মোটামুটি ক্লোজ, আর নতুন কিছু পড়বো না। আমরা একটু চ্যাপ্টার একটা জাম্প করব, জাম্প করে আমরা 6 নাম্বার চ্যাপ্টার চলে যাব, চ্যাপ্টার 6। এখানে সিস্টেম স্টেবিলিটি নিয়ে আলোচনা করব। আমরা নেক্সট উইকের যে ক্লাসটা হবে, আমরা চেষ্টা করব এটা একটা বড় লম্বা ক্লাস করার। যদি হয় তাহলে আমরা এখানে একটা চ্যাপ্টার 6 যেন একদিনে যদি কভার করতে পারি ওয়েল ভালো, আর না করতে পারে আরেকটা ক্লাস হয়তো পরের ক্লাসে অল্প একটু নিব। এখানে একটা অঙ্ক আছে, খুব শর্টকাট অঙ্ক করা যায়, সেইগুলো অঙ্কগুলো করার চেষ্টা করব। আমি চেষ্টা করব তোমাদেরকে আগের থেকে লেকচার মেটেরিয়াল দিয়ে দেওয়ার জন্য, আর যদি সেটা নাও হয় চেষ্টা করব দেওয়ার, আমি কনফার্ম করছি না, কারণ অনেকগুলো কাজের ঝামেলার মধ্যে আছি। আমাদের অ্যাটলিস্ট চ্যাপ্টার 6 এবং 7 এটা পরীক্ষার আগে শেষ করতে হবে। পরীক্ষার ডেট তোমাদেরকে জানাইছে, জানো তোমরা? 17 ডিসেম্বর। 17 ডিসেম্বর। সো সেই হিসেবে আমাদেরকে অ্যাটলিস্ট যেন আমরা চ্যাপ্টার 7 পড়তে পারি, আর চ্যাপ্টার 8 থেকে যদি কিছু পড়তে পারি তাহলে ভালো। এটা অ্যাটলিস্ট তাহলে মোটামুটি একটা জায়গায় কন্ট্রোল থিওরেম, মানে একটা জায়গায় যাবে আর কি। আর সেটা হচ্ছে রুট লুকাস মেথড। তো তোমরা যারা ক্লাস করলা এতক্ষণ, এক্সট্রা ক্লাস দিবেন? এক্সট্রা ক্লাস দেখি এর মধ্যে শেষ হয় কিনা, তাহলে আর নেক্সট ক্লাস নিব না।